প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বঙ্গবন্ধুর ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবারও শীঘ্রই ক্ষমতায় আসবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। গতকাল 15 আগস্ট শোক দিবস ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী, 50তম শাহাদত বার্ষিকী দিবস ছিল। ঠিক এক বছর আগে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটেছে। এই ক্ষমতার পতন ঘটবার পর থেকে গত এক বছরে এই মুহূর্তে যে দখলদার সরকারটি আছে, সেই দখলদার সরকার এবং তাদের সমর্থক তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী জোট বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিয়ে যে অবমাননাকর ঘটনা ঘটিয়েছে, তার এক সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো চপেটাঘাত ঘটিয়েছে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ মানুষ, সেলিব্রিটি সবাই বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে, 50তম শাহাদত বার্ষিকীতে অনন্য অসাধারণ শ্রদ্ধা জানিয়ে গতকাল আমরা এক ভিন্ন রকম শোক পালন দেখেছি, যেটি বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও দেখিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে শোক পালনটি হতো সেটি আর্টিফিশিয়াল, সেটি দেখানো, কে কার থেকে বড় বঙ্গবন্ধু প্রেমী, কে কার থেকে বেশি শোক জানাতে পারে, কে কত ডেক খিচুড়ি রান্না করে খাওয়াতে পারে, কে কত বড় চাঁদাবাজি করতে পারে, চাঁদাবাজি করে আয়োজন করতে পারে, এই ধরনের প্রতিযোগিতা ছিল গত 16 বছর। আবার খাঁটি মানুষদের শ্রদ্ধাও ছিল, কিন্তু আমি যে নেতিবাচক শ্রদ্ধা নিবেদনগুলোর কথা বললাম, সেই নেতিবাচক শ্রদ্ধা নিবেদনগুলোর আড়ালে খাঁটি যে শ্রদ্ধা যারা হৃদয় থেকে বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের মুক্তির মহানায়ককে স্মরণ করেন, সেগুলো আড়ালে পড়ে যাচ্ছিল। কিন্তু গতকালকে যারা শ্রদ্ধা জানিয়েছেন সেটি ছিল নিখাত শ্রদ্ধা। গতকালকে বঙ্গবন্ধুর একজন কট্টর সমালোচক, একজন আওয়ামী লীগের কট্টর সমালোচক, প্রগতিবাদী চিন্তাবিদ, চিন্তক, আমাদের সবার শ্রদ্ধেয় বলবো। অনেকে আওয়ামী লীগকে সমালোচনা করেন, বঙ্গবন্ধুকে সমালোচনা করেন, শেখ হাসিনাকে সমালোচনা করেন বলে তাকে অনেকে শ্রদ্ধার আসনে রাখতে চান না, কিন্তু আমি শ্রদ্ধার আসনে রাখতে চাই বরাবরই। কারণ ইতিবাচক সমালোচনা গ্রহণ করতে হবে। সেই ইতিবাচক সমালোচনা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আমি তার কথা দিয়ে শুরু করি যে গতকাল অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী দুটো আর্টিকেল লিখেছেন, একটি দৈনিক সমকালে, আরেকটি দৈনিক খবরের কাগজে। সমকালের আর্টিকেলটির শিরোনাম ছিল মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই, আর খবরের কাগজের আর্টিকেলটির শিরোনাম ছিল প্রখর দূরদৃষ্টি সম্পন্ন শেখ মুজিব। দুটি বঙ্গবন্ধুকে মূল্যায়ন করবার এক অনন্য অসাধারণ আর্টিকেল লিখেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সমকালে প্রকাশিত সিরাজুল ইসলাম চৌধুরীর আর্টিকেল মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নিয়ে আর্টিকেলটিতে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, ইতিহাসের দিকে যদি তাকায়, 69-এর গণ অভ্যুত্থানের সময়ও শেখ মুজিবুর রহমান সশরীরে উপস্থিত ছিলেন না সশস্ত্র মুক্তিযুদ্ধেও, কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান রূপে। অসামান্য লাইন। এটি এই কারণেই তিনি লিখেছেন যে ওই সময়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির মহানায়ক, তিনি কারাগারে ছিলেন। গতকাল আমি এটি নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, তাতে লিখেছিলাম যে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সাথে বলতে চাই যে আজ এই মুহূর্তে, আজকে 2025-এ যদি কল্পনা করেন, 69-এ বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, 71-এ বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, আজকে তিনি লোকান্তরে, তিনি অনন্ত লোকে, কিন্তু তিনি 25-এ আবারও মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। এটি গতকাল
15 আগস্ট সেটি প্রমাণিত হয়েছে কোটি কোটি সামাজিক পোস্টে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। সকল শ্রেণীর, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, আমি কতজনের নাম নেব। এই মুহূর্তে বাংলাদেশের নায়ক, নাম্বার 1 নায়ক সাকিব খান, নাম্বার 1 ক্রিকেটার সাকিব আল হাসান, জয়া আহসান সহ অসংখ্য অসংখ্য সেলিব্রিটি তার প্রয়াণ দিবসে 50তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, আমার ধারণা গতকালকে স্ক্রল করে যত নিচের দিকে নামি, মনে হয়েছে যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশেষ করে ফেসবুক ভরে গেছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়া যাবে না। এই গত 1 বছর এই শাসক দল বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্ন যেভাবে শেষ করে দিচ্ছেন এবং 15 আগস্টকে কেন্দ্র করে যে পরিমাণ হুঙ্কার দিয়েছিলেন, সেই হুঙ্কারের পাল্টা ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন গতকালকে অবস্থা দেখে মনে হয়েছে। এবং এমন প্রপাগান্ডাও, এই যে ফ্যাসিবাদ বিরোধী, তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী জোট, এর মধ্যে বিএনপিও আছে। আমরা বিএনপিকে এতদিন বলতাম যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা পক্ষের বা বহু মুক্তিযোদ্ধা আছে, বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, কিন্তু বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী জোট, তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী জোট প্রমাণ করে দিয়েছে যে বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তির দোসর। এবং গতকালকের ঘটনা না ঘটলে মানুষ খানিকটা অন্ধকারেও থাকতো। আগামী নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হবে গতকালকের বিএনপির ভূমিকার জন্য। যেটি বলছিলাম যে গতকালকে বঙ্গবন্ধু নতুন করে উন্মোচিত হয়েছে, আজকে তিনি লোকান্তরে বঙ্গবন্ধু। আমি আগেই যেটি বললাম যে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যেটি বলেছিলেন যে তিনি জেলে ছিলেন 69-71-এ, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা ছিলেন। আজকেও এই 25-এ এসেও বাংলাদেশ হায়ানাদের কবলে, বাংলাদেশ দখলদারদের কবলে, বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের কবলে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের কবলে, এই তাদের হাত থেকে রক্ষার প্রধানতম প্রেরণা হয়ে উঠেছেন বা হয়ে উঠছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধুর এই ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ফিরতে হবে। এখন আওয়ামী লীগের কাজ যে আপনাদের বুঝতে হবে, আপনাদের চিনতে হবে, আপনাদের জানতে হবে যে বিগত 16 বছরের চাইতেও অনেক শক্তিশালী ভাবে বঙ্গবন্ধু 2025-এর 15 আগস্ট বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সম্পদ, বাঙালির জাতির সম্পদ এবং সকল শ্রেণী পেশার মানুষের, সকল দলমত ঊর্ধ্বের। আওয়ামী লীগকে এটা বুঝতে হবে। বঙ্গবন্ধু যেন আওয়ামী লীগের একটা দলের কিংবা কারো বাবার, কারো নানার, কারো দাদার হয়ে না ওঠে। বঙ্গবন্ধু যেন সব মানুষের হয়ে ওঠে এবং এটি বুঝে আওয়ামী লীগের আগামীর পদক্ষেপ করতে হবে। আগামীর পদক্ষেপটা যে বঙ্গবন্ধুকে সামনে রেখেই আওয়ামী লীগ ফিরবে। অতীতে বিগত 16 বছরে ভুল ভ্রান্তি আছে, ভুল ভ্রান্তি থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। কাজ করতে গেলে ভুল হয়, ভালো হয়, ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করতে হবে। সংশোধন করে আপনি বলবেন, আমি বারবার এই কথাটাও বলি যে আপনি শুধু আওয়ামী লীগকে সংশোধন হতে বলবেন, বিএনপিকে সংশোধন হতে বলবেন না, অন্যান্য দলগুলোকে সংশোধন হতে বলবেন না। না ভাই, আমাদের তাদের কাছে আর প্রত্যাশা নেই, আমরা সেই প্রত্যাশার জায়গাটিতে নেই, প্রত্যাশা করতে পারি না। আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করতে চাই। আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করতে চাইলে অনেকে বলবেন যে আমরা আওয়ামী লীগ হয়ে গেছে, আমরা স্বার্থের কারণে করি। যেমন গতকালকে সেলিব্রিটিরা যে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন, এটিও এই যে ফ্যাসিবাদ বিরোধী জোট তথাকথিত, তারা নতুন নাটক সাজিয়েছে। তারা ভয় পেয়েছে, ভীত হয়ে বলবার চেষ্টা করছে যে এগুলো পয়সার বিনিময়। পয়সার বিনিময়ে কত পয়সা দেবেন আপনি একজন সাকিব আল হাসানকে? কত পয়সা দেবেন আপনি একজন সাকিব খানকে? দিতে পারবেন না। পয়সা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না।
অর্থাৎ আপনারা, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, আপনারা এখন নতুন নতুন নাটক তৈরি করছেন, আপনাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, যার কারণে মাথা ঘুরে গেছে। এই মাথা ঘোরাটাকে আওয়ামী লীগের কাজে লাগাতে হবে। আওয়ামী লীগের সুস্পষ্ট সঠিক সাংগঠনিক ভিত্তি ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু যে প্রাসঙ্গিক, গতকাল 15 আগস্ট আর একবার প্রমাণিত হয়েছে। নতুন করে আর প্রমাণ করবার প্রয়োজন নেই। কাজেই আওয়ামী লীগ, অনেকে বলতো যে আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে না, ফিরতে পারছে না। না, আওয়ামী লীগের অ্যাসেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের প্রয়োজন এখন এই অ্যাসেটকে কাজে লাগানো, এই অ্যাসেটকে মাথায় নিয়ে, এই অ্যাসেটকে সামনে রেখে, এই অ্যাসেটের নেতৃত্বে, এই অ্যাসেটের নামে আমরা যেমন 69 জয় করেছিলাম, আমরা যেমন 1971 সালে মুক্তিযুদ্ধকে জয় করেছিলাম, জয় করে যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আজকে ঠিক তেমনি ভাবে 25-এ আমরা বাংলাদেশকে হায়না থেকে মুক্ত করতে পারবো। এই পালসটা আওয়ামী লীগের তীব্রভাবে গুনতে হবে যে বঙ্গবন্ধু অমূল্য সম্পদ, এই সম্পদকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ইতিবাচক রাজনীতিতে ফিরতে হবে, আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে হবে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ এটিকে কিভাবে কাজে লাগায়। আমি যদি মুদ্রা কথা, একদম কথার শুরুতে এই আলাপটা এইভাবে বলি যে এই বৈঠকটা আসলে, বৈঠকটা কি বিষয় আমরা দেখলাম? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বিশ্ব শান্তির দূত ডোনাল্ড ট্রাম্প নিজেকে আরেকবার শান্তি স্থাপনের দূত হিসেবে উপস্থাপন করবার সুযোগটা হাতছাড়া করবেন না, এজন্য পুতিনের সাথে একটা বৈঠকের ব্যাপার ছিল। আরেকটি বিষয় ছিল যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি। ইতিমধ্যে কয়েক ঘন্টা আগে এই বৈঠকটি শেষ হয়েছে। আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আলাস্কার জয়েন্ট বেস এলমন্ডর্ফ রিচার্ডসন 64,000 এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে শুক্রবার মুখোমুখি বসেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এবং বৈঠকটি শেষ করে তারা যৌথ সংবাদ ব্রিফিং করেছেন। এবং লক্ষণীয় বিষয় যে এই বৈঠকের পরবর্তীতে তারা নিজেদের মতো কথা বলেছেন, নিজেদের মতো বক্তব্য দিয়েছেন, কিন্তু কোনো সাংবাদিক প্রশ্ন নেননি তারা। দুজনই বলেছেন যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে, বৈঠকটি আশাবাদ জাগিয়েছে। এবং এরপরে ট্রাম্প বলেছেন যে এরপরে পুতিন জেলেনস্কি বৈঠক হবে এবং সেই বৈঠকে যদি তারা মনে করে ট্রাম্পের থাকার প্রয়োজন আছে, ট্রাম্পও থাকবেন এবং ট্রাম্প থাকবেন এবং পরবর্তী বৈঠকটি হয়তো মস্কোতে হবে। এই বৈঠকটার নেপথ্য শক্তি যদি বলেন, নেপথ্য শক্তি আসলে ভারত। পুতিনকে বৈঠকে বসাতে হবে। দীর্ঘদিন ধরে পুতিন বৈঠকে বসবেন না এমন একটা দোলাচল ছিল। ট্রাম্প ক্ষমতায় আসবার পরে ফোনেও তার সাথে কথা হয়েছে, কিন্তু বৈঠকটা হচ্ছিল না। এই বৈঠকটা হচ্ছিল না। ডোনাল্ড ট্রাম্প তো আসলে বেশ কৌশলী। তখন ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন যে রাশিয়ার সাথে খুব বড় স্বার্থ কার কার আছে, কোন কোন দেশের আছে। হিসেব করে দেখেছেন যে চীনের আছে, ভারতের আছে, কিন্তু চীনকে দিয়ে খুব বড় ধরনের বেকায়দায় ফেলা যাবে কিনা সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সন্দিহান। এই জন্য ভারতকে দিয়ে একটা তোপ বা একটা চাপে রাখা। এই ভারতকে দিয়ে তোপ বা চাপে রাখার জন্য রাশিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার, অন্যতম বৃহত্তম জ্বালানি ক্রেতা ভারতের উপর শুধুমাত্র জ্বালানি ক্রয়ের অজুহাতে একটা বড় ধরনের শুল্ক চাপানোর একটা নাটক করা হবে। এবং সেই নাটকটি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন। ভারতের উপরে পূর্বে 25% শুল্ক আরোপ করেছিলেন এবং পরবর্তীতে যুক্ত করেছেন আরো 25% শুধুমাত্র রাশিয়ান জ্বালানি ক্রয়ের জন্য, যেটি আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবার কথা। এই শুল্কটা চাপিয়েছেন। এই শুল্কটা চাপানোর ফলে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন যেন মনে করে যে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদারকে এত বড় একটা চাপে ফেললো,
তাহলে কি করা যায়, তাহলে বৈঠকটা করি। এর প্রেক্ষিতেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা আসলে ফলপ্রসূ হয়েছে, বলা যায় বৈঠকটা ইতিবাচকই হয়েছে। এই বৈঠকটাকে কেন্দ্র করে সামনে হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধও আসবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকেও যাবে বলে আমার কাছে মনে হয়। আর অন্যদিকে যে ভারতের উপর যে চাপটা দেওয়া হয়েছে, এই চাপটা আমি ধারণা করছি, এটা আমার ধারণা, এই চাপটা যে কোনো মুহূর্তে লাঘব হতে পারে। আরেকটি বৈঠক হতে পারে, বা সেই বৈঠকের আগে লাঘব হতে পারে, কিংবা সেই বৈঠকের পরে লাঘব হতে পারে। এই ভারতের উপর শুল্ক চাপটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক। আপনারা খেয়াল করেছেন যে গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা বিবৃতি দিয়েছেন বা বাণী দিয়েছেন। সেই বাণীতে ভারতের স্বাধীনতা দিবসের সেই বার্তায় বিদেশ মন্ত্রীর মুখে উল্টো সুর। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। শুক্রবার তিনি ভারত আমেরিকা সম্পর্ককে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর প্রসারী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, আমি খানিক আগে যেটি বলেছিলাম, যে পুতিনকে শান্তি বৈঠকে রাজি করাতেই ভারতকে শুল্ক বান ঘায়েল করতে উদ্যত হয়েছে আমেরিকা। আমি শুরুতেই যে কথাটি বললাম। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি যে পুতিন আলাস্কায় গিয়েছেন সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে। তিনি চান ইউক্রেনের উপর রাশিয়ার আধিপত্য বজায় থাকুক, আবার ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো থাকুক। আমি আগেই বললাম, বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি, তবে দুই রাষ্ট্রনেতার দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানান, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে, তাকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এরপর বৈঠক হবে জেলেনস্কির। তারা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, এবার সত্যিই পুরো বিষয়টা প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে। যদি ওরা চান আমি পরবর্তী বৈঠকে থাকতে পারি, মনে হয় এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটা বৈঠকের আয়োজন করা হবে। তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা করলেই হবে না, রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ থামানোর জন্য সাহায্য প্রয়োজন। ট্রাম্প জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটিতে ইউরোপের দেশগুলিকে প্রয়োজন, তাদেরও যুক্ত হতে হবে, তবেই রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা সম্ভব হবে। জেলেনস্কিকে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করারও পরামর্শ দিয়েছেন। যেটি হোক, এই বৈঠকটির আপনি যদি সারমর্ম টানেন, যে বৈঠকটিতে আসলে কোনো ফলাফল আসেনি, কিন্তু অন্ততপক্ষে একটা বৈঠক শুরু হলো, একটা শুভ সূচনা হলো। পরবর্তীতে জেলেনস্কি সহ ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে, কিংবা পুতিন জেলেনস্কি বৈঠক হতে পারে। সবকিছু মিলে বৈঠকটাকে ইতিবাচক হিসেবে যদি দেখেন, যে এই বৈঠকটা একদম নিষ্ফল, কোনো কাজে আসেনি, তা নয়। এটি অবশ্যই ইতিবাচক, এবং ইতিবাচক সবার জন্যই, ভারতের জন্য হতে পারে, রাশিয়ার জন্য হতে পারে, রাশিয়ার অন্যান্য বাণিজ্য অংশীদার যারা আছে ভবিষ্যতে তাদের উপরেও শুল্ক চাপানো হবে কিনা মার্কিন, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ হয়েছে। এখন দেখার বিষয় যে আগামীতে কি ঘটে বা কি ঘটতে যাচ্ছে। যেটি হোক না কেন, পৃথিবীর দুই শক্তিধর দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেল। নিশ্চয়ই পৃথিবী আশাবাদী হতে পারে, আগামীর পৃথিবীতে নিশ্চয়ই ইতিবাচক কিছু একটা ঘটবে।